হ্যালো এভরিওয়ান, হিকারি নিহঙ্গ কিজুনার আজকের এই চমৎকার ভিজুয়াল গাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উকিওই শিল্পের এই দারুণ ব্যাকগ্রাউন্ডে আজ আমরা জাপানি ভাষার লেসন 2 মানে নির্দেশক সর্বনাম আর নো পার্টিকেলের একদম গভীরে ডুব দেব। তো চলুন শুরু করা যাক। আজ কিন্তু আমরা গতানুগতিক নিয়মে ব্যাকরণ শিখব না। আমাদের সাথে আছেন ওমার উসান, যিনি একদম নতুন একজন স্টুডেন্ট। আজ আমরা ওমার উসানের চোখ দিয়ে একজন বাংলাদেশি প্রবাসী ইমন সানকে পর্যবেক্ষণ করব। জাপানের দৈনন্দিন জীবনে ইমন সান কিভাবে এই ব্যাকরণগুলো ব্যবহার করছেন সেটা দেখলে ব্যাপারটা আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজ আমরা ইমন সানের থেকে মূলত 5টি জিনিস শিখব। 1. নির্দেশক সর্বনাম, 2. নির্দেশক বিশেষণ, 3. নো পার্টিকেল, 4. বিকল্প ও নিশ্চিতকরণ এবং 5. সংক্ষেপে উত্তর দেয়া। ব্যাস, এই সহজ রোডম্যাপটা মাথায় রাখলে নতুন রুলসগুলো আর একদমই কঠিন লাগবে না। চলুন আমাদের প্রথম পয়েন্টে যাওয়া যাক। নির্দেশক সর্বনাম অর্থাৎ করে, সোরে আর আরে। ধরুন আপনি কোনো কিছুর নাম জানেন না বা নাম বলতে চাইছেন না, তখন কি করবেন? ঠিক তখনই এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কাজে আসে। এখানে ব্যাপারটা পুরোপুরি দূরত্বের উপর নির্ভর করে। জিনিসটা স্পিকার বা বক্তার কতটা কাছে, নাকি লিসেনার বা শ্রোতার কাছে, নাকি দুজনের থেকেই অনেক দূরে, তার উপর ভিত্তি করেই করে, সোরে বা আরে ব্যবহৃত হয়। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করা যাক। ইমন স্যান এখন অফিসে। তার ঠিক নিজের হাতের কাছে যে ব্যাগটা আছে সেটাকে সে বলছে করে, তার সহকর্মীর কাছে রাখা ব্যাগটাকে বলছে সোরে, আর ওই যে রুমের একদম অন্য মাথায় আরেকটা ব্যাগ রাখা সেটার ক্ষেত্রে ইমন স্যান বলছে আরে। সিম্পল, তাই না? এবার আসি আমাদের দ্বিতীয় লেসনে। নির্দেশক বিশেষণ কোনো, সোনো এবং আনো। আগেরটার সাথে এর পার্থক্যটা কোথায় জানেন? ধরুন আপনি বলছেন করে ওয়া হন্দেস, করে ওয়া হন্দেস, অর্থাৎ এটি একটি বই। এখানে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, হাঁ অক্ষরটি কিন্তু এখানে পার্টিকেল হিসেবে কাজ করছে, তাই এর উচ্চারণ হবে ওয়া, ওয়া, কোনোভাবেই হা নয়। আচ্ছা, এবার যদি আপনি নির্দিষ্ট করে বলতে চান এই বইটি আমার, তখন আর প্রোনাউন দিয়ে কাজ হবে না। তখন আপনাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করে বলতে হবে কোনো হন ওয়া ওয়াতাশিনোদেস, কোনো হন ওয়া ওয়াতাশিনোদেস। খেয়াল করেছেন? কোনো, সোনো বা আনোর ঠিক পরপরই একটা নাউন বা বিশেষ্য বসাতে হয়। আমাদের 3 নম্বর টপিকটা বেশ ইন্টারেস্টিং। নো পার্টিকেলের ব্যবহার মালিকানা এবং বিষয়বস্তু বোঝাতে। প্রথম অধ্যায়ে আমরা নো দিয়ে শুধু নিজের পরিচয় দিতে শিখেছিলাম, মনে আছে? কিন্তু আজ ইমন সান যখন তার ডেস্ক গোছাচ্ছে তখন দেখুন এর ম্যাজিক। সে যখন বলছে ওয়াতাশিনো হন, তার মানে হলো আমার বই। এটা দিয়ে সে পজেশন বা মালিকানা বোঝাচ্ছে। আবার সে যখন বলছে কম্পিউটার নো হন, তখন এর মানে দাঁড়াচ্ছে কম্পিউটার বিষয়ক বই, অর্থাৎ বইটার বিষয়বস্তু বা কন্টেন্ট কি সেটা বোঝাচ্ছে। একটা মাত্র ছোট্ট পার্টিকেল, কিন্তু কি দারুণভাবে দুটো আলাদা অর্থ তৈরি করছে। এরপর আসি 4 নম্বর পয়েন্টে, বিকল্প এবং নিশ্চিতকরণ। জাপানিরা যখন নতুন কোনো ইনফরমেশন পায় বা কোনো কিছু নিশ্চিত হতে চায় তখন তাদের রিয়াকশনটা কেমন হয় খেয়াল করেছেন? ধরুন ইমন সান ভেবেছিল একটা ব্যাগ বুঝি তার, কিন্তু পরে জানল সেটা তানাকাসানের। এই নতুন তথ্যটা পাওয়ার পর সে একটু গলার স্বর নামিয়ে, মানে ফলিং ইন্টোনেশনে বলছে সৌদেসুকা, সৌদেসুকা। এর মানে হলো ও তাই নাকি, বা আচ্ছা বুঝতে পেরেছি। এটা কিন্তু কনভারসেশনের মাঝে ভীষণ পোলাইট এবং স্বাভাবিক একটা এক্সপ্রেশন। এবার ধরুন ইমন স্যান দোকানে গেছে, কিন্তু প্রাইস ট্যাগের লেখাটা সে ঠিক বুঝতে পারছে না। তখন সে কিভাবে জিজ্ঞেস করবে? সে একটি বিকল্প বা অল্টারনেটিভ প্রশ্ন করছে, কোরেওয়া কিউ ডেস্কা নানা ডেস্কা, কোরেওয়া কিউ ডেস্কা নানা ডেস্কা, অর্থাৎ এটি কি 9 নাকি 7? আর হ্যাঁ, এখানেও কিন্তু হা উচ্চারণ হবে ওয়া, ওয়া। মজার ব্যাপার হলো এমন বিকল্প প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না বলার কোনোই দরকার নেই, জাস্ট সঠিক অপশনটা সরাসরি বলে দিলেই হয়ে যায়। আর আমাদের আজকের শেষ টপিক, কিভাবে সংক্ষেপে বা স্মার্টলি উত্তর দেওয়া যায়, মানে নো দে সুর ব্যবহার। জাপানিরা কিন্তু খুব গুছিয়ে আর সংক্ষেপে কথা বলতে ভালোবাসে। ধরুন কেউ ইমন সানকে জিজ্ঞাসা করল কোনো কাবান ওয়া আনাতানো দেস্কা, অর্থাৎ
কোনো কাবান বা আনাতানো দেসুকা? এই ব্যাগটি কি আপনার? মনে রাখবেন, এখানেও ওয়া হলো ওয়া। এখন উত্তরে ইমন স্যান চাইলে পুরো বাক্য বলতে পারত, কিন্তু সে স্মার্টলি শুধু বলছে হাই ওয়াতাশিনো দেসু, অর্থাৎ হ্যাঁ আমার। এখানে কাবান বা ব্যাগ শব্দটা রিপিট করার কোনো প্রয়োজনই হলো না, আর বাক্যের অর্থ একদম ঠিক থাকল। তো ওমারু-সানের সাথে সাথে আমরাও কিন্তু আজ দারুণ কিছু জিনিস শিখে ফেললাম। ইমন-সানের দৈনন্দিন জীবন থেকে এই নিয়মগুলো দেখার পর এগুলোকে আর নিছক বইয়ের বোরিং গ্রামার বলে মনে হচ্ছে কি? মোটেও না। বরং একবার ভেবে দেখুন তো, আজ থেকে আপনিও যদি আপনার চারপাশের জিনিসগুলোকে করে, সরে, আরে দিয়ে পয়েন্ট করা শুরু করেন, তাহলে ব্যাপারটা কতটা মজার হবে। জাপানি ভাষা শেখার এই চমৎকার জার্নিতে এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আপনাকে একদিন পারফেক্ট করে তুলবে। তো আজই প্র্যাকটিস শুরু করে দিন। দেখা হবে নেক্সট সেশনে।